লেখিকা ব্রততী সান্যালের অচেনা বসন্ত। ওগো নির্মলা, শুনছো? আমাদের তিন্নির জন্য একটা ভালো পাত্র পাওয়া গেল অবশেষে। কাল বিকেলেই দেখতে আসবে ওর মাকে নিয়ে। মিহিরবাবু সউৎসাহে ঘোষণা করতে করতে বাজারের ব্যাগ হাতে বাড়ি ঢোকেন। যাক বাবা, গিয়েছিলে তো বাজারে আলু পটল কিনতে, তা একেবারে পাত্র খুঁজে বাড়ি এলে? নির্মলা দেবী প্রচণ্ড অবাক হয়ে বলে ওঠেন। কথাটা তিন্নির কানেও গেছে। সে নিজের ঘর ছেড়ে তড়িঘড়ি করে বেরিয়ে আসে। তার আপন ভোলা বাবা আবার কাকে জোটালো কে জানে। পাত্রের খোঁজ তো সেই কবে থেকেই চলছে, যোগ্য কাউকে পাওয়া যাচ্ছে কই। আরে হ্যাঁ, আমার পুরনো ছাত্র দেবমাল্য বরাবরই খুব মেধাবী ছিল। ক্লাসে ফার্স্ট হতো। বাংলায় পিএইচডি করে সদ্য একটা কলেজে প্রফেসর হিসেবে যোগদান করেছে। খুবই প্রতিভাবান ছেলে, দারুণ কবিতাও লেখে। বাবা মা তো মারা গেছেন কোন ছোটবেলায়। মা স্কুলের টিচার ছিলেন। একা হাতেই মানুষ করেছেন ছেলেকে। আর সত্যি মানুষ করেছেন বটে। কি ভদ্র, নম্র ও বিনয়ী। আমাকে দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম করলো। ভেবেছিল আমি হয়তো চিনতে পারবো না এত বছর পর, কিন্তু আমার ওকে ভালোভাবেই মনে আছে। স্কুল ম্যাগাজিনে কমবারও লেখা কবিতা বেরিয়েছে নাকি। স্কুল জীবনেও খুবই শান্ত নির্বিবাদী ছিল। এখন তো দেখছি ব্যক্তিত্বটা আরও সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। আমি আমার মেয়ের কথা বলতে প্রথমে তো খুবই লজ্জা পাচ্ছিল, তবে আমার অনুরোধ ফেলতে পারিনি অবশেষে। ঠিক এই রকম পাত্রই তো চেয়েছিলাম আমার উশৃঙ্খল মেয়েটার জন্য। ভগবান ঠিক পাইয়ে দিলেন দেখো। মিহিরবাবুর উৎসাহ ও আনন্দ যেন আর ধরে না। এদিকে বাংলার প্রফেসর শুনে তিন্নির তো হয়ে গেছে। এই বিষয়টিকে সে মোটেই কোনোদিনই ভালো চোখে দেখেনি। স্কুল লাইফে তো কোনো মতে বাংলায় পাশ নম্বরটুকু তুলতো, আর কবিতাগুলির তো মাথা মুন্ডু কিছুই তার মাথায় এক বর্ণও ঢুকতো না। আর বাবা কিনা শেষমেশ এক বাংলার প্রফেসর তথা কবিকে ধরে আনলেন তার জন্য। এর চেয়ে বিরক্তিকর ও দুর্ভাগ্যজনক ঘটনার কী বা হতে পারে। সে তো স্বপ্ন দেখেছিল এক স্মার্ট, হ্যান্ডসাম ও ড্যাশিং রাজপুত্রের। তিন্নিকে বাইকের পিছনে বসিয়ে শা করে এক অভূতপূর্ব রূপকথার রাজ্যে উড়িয়ে নিয়ে যাবে। সেই স্বপ্ন কি আদৌ পূরণ হবে কোনোদিন? না, বাবার উপর তিন্নির ভরসা করাটাই ভুল হয়েছে। কলেজ লাইফে প্রেম না করে কেবল পড়াশোনা করলে বোধ হয় এইরকম দুর্ভাগ্যের মুখেই পড়তে হয়। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত সুন্দরী ও স্টাইলিশ ইঞ্জিনিয়ার পাত্রীর সাথে বাংলার প্রফেসরের বিয়ে মোটেই মানাবে না। ইনফ্যাক্ট বন্ধুরাও তো প্রচণ্ড হাসাহাসি করবে। তাহলে কি করা যায় এখন? বাবাকে বললে তো উনি শুনবেন বলে মনে হয় না। পুরনো ছাত্রের মোহে একেবারে অন্ধ হয়ে আছেন যে। যেভাবে উনি দেবমাল্যর প্রশংসায় মেতে উঠলেন হঠাৎই, তিন্নির ব্যাপারে এরকম প্রশংসা আদৌ কোনোদিন করেছেন বলে তিন্নির তো অন্তত মনে পড়ছে না। কবি বলতেই তিন্নি মানুষ চোখে দেখতে পাচ্ছে দাড়িমুখো, কাঁধে লম্বা ঝোলাওয়ালা, কোচকানো ধুতি পাঞ্জাবি পরা আস্ত একটা উজবুককে। এই বিয়েটা তিন্নিকে আটকাতেই হবে যেমন করেই হোক। দেবমাল্যর দাড়িটা অবশ্য যতটা লম্বা হবে বলে তিন্নি আশা করেছিল ততটা নয়। তবে দাড়ি কিন্তু আছে একমুখ, ঝোলাটা নেই অবশ্য। আর থাকলেও পাত্রী দেখতে এসেছে বলে নিয়ে আসেনি হয়তো। আবার সাদা পাঞ্জাবি পায়জামা পরে আসা হয়েছে কেন বাপু? জিন্স আর টি শার্ট তিন্নির কি ভালোই না লাগে? সেটা পরা যেত না? আর পাঞ্জাবি বুঝি অন্য রঙের কিনতে পাওয়া যায় না বাজারে? বুড়োটে লাগছে সেটুকুও বুঝি খেয়াল নেই। কি শান্ত রে বাবা! এত শান্ত ছেলেকে তো তিনি আধ ঘন্টার বেশি সহ্যই করতে পারবে না। সারাটা জীবন তো দূরে থাক। আহা, কি নিরীহ চাহনি! যেন ভাজা মাছটি উল্টে খেতে শেখেনি এখনো। আচ্ছা, এ কলেজে ছাত্র পড়ায় কি করে? ছাত্রছাত্রীরা আওয়াজ দেয় না? কি নিয়েই বা কবিতা লেখে? কিভাবে নিপাট ভালো মানুষ সেজে বসে থাকা যায় সেই নিয়ে বুঝি। সত্যি সাবজেক্ট হিসেবে ওই ম্যাদমারা বাংলাই এই ক্যাবলাটার জন্য একদম পারফেক্ট। এদিকে দেবমাল্যর মায়ের তো তিন্নিকে দারুণ পছন্দ হয়ে গেছে। আর হবে নাই বা কেন? ওর মতো সুন্দরী দুনিয়ায় আর কটাই বা আছে। তার উপর মায়ের জোড়াজুড়িতে আজ আবার হলুদ রঙের ঢাকাইটা গায়ে চড়িয়েছে খুব অনিচ্ছা সত্ত্বেও। দিদি, মেয়ে তো আপনার ভারী লক্ষ্মীমন্ত।
আমার ওকে খুব পছন্দ হয়ে গেছে, ভদ্রমহিলা বারবার বললেন তিন্নির মাকে। হ্যাঁ, কতটা লক্ষ্মীমন্ত সেই বিষয়ে আপনার কোনো ধারণাই নেই। উড নট বি শাশুড়ি মা, তিন্নি মনে মনে বলে ওঠে। দেবমাল্য অবশ্য খুব একটা বেশিবার চেয়ে দেখেনি, তিন্নি বরং ওকে আর চোখে অনেকবারই জরিপ করে নেওয়ার চেষ্টা চালিয়েছে। আমাদের কথাবার্তা তো বেশ অনেকক্ষণ ধরেই হলো, এবার ওদের দুজনকে একে অপরের সাথে খানিকক্ষণ নিভৃতে কথা বলতে দিলে ভালো হয় বোধ হয়। দেবমাল্যর মা ইতস্তত করে বলে ওঠেন। তিন্নি সহসা মনে মনে উৎসাহিত হয়ে ওঠে, চরম উত্তেজনায় যেন ফুটতে থাকে। এই তো চরম সুযোগ। এইবার তিন্নি তার মোক্ষম অস্ত্রটি নিক্ষেপ করতে চলেছে, যাতে কবি দেবমাল্য একেবারে ধরাশায়ী হয়ে ভূপতিত হয়। মনে মনে সে বেশ খানিকটা হেসে নেয়। আপনাকে একটা অনুরোধ করতে পারি দেবমাল্য বাবু? তিন্নি মাথা নিচু করে অত্যন্ত নিম্ন স্বরে জিজ্ঞেস করে। কিরকম অনুরোধ বলুন তো? দেবমাল্য খানিকটা অবাক হয়েই প্রশ্ন করে। তিন্নি যে কিছু একটা বলবে বলে অনেকক্ষণ ধরে ছটফট করছে, সেটা সে অনেক আগেই আন্দাজ করতে পেরেছিল খানিকটা। আপনি দয়া করে বিয়েতে রাজি হবেন না। আমি অন্য একজনকে ভালোবাসি, আর জন্ম জন্মান্তর তার সাথেই থাকতে চাই। তাকে ছাড়া আমি বাঁচব না, বিশ্বাস করুন। তিন্নি কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে। সে যে এত ভালো অভিনয় করতে পারে নিজেই কি জানতো। কোনো মতে হাসি চেপে এখন শুধু নাটকটা চালিয়ে যেতে হবে খানিকক্ষণ, তাহলেই কেল্লা ফতে। তা সেই কথাটা আপনার বাবাকে বলেননি? দেবমাল্য অত্যন্ত গম্ভীর স্বরে প্রশ্ন করে। বলবো তো নিশ্চয়ই, আসলে বাবা খুব রাগী মানুষ, তাই সাহস করে উঠতে পারছি না। আসলে ও তো অন্য ধর্মের, তাই বাবা এত সহজে মানবেন কি না জানি না। আপনি দয়া করে কিছু একটা অজুহাত দিয়ে বিয়েটা ভেঙে দিন প্লিজ, তাহলেই আমার অত্যন্ত বড় উপকার হবে। বাকিটা আমি ঠিক ম্যানেজ করে নেব। তিন্নির কথা শেষ হওয়া মাত্রই দেবমাল্য হনহন করে ঘর ছেড়ে বেরিয়ে যায়। তিন্নির তখন হাসিতে পেট ফেটে যাচ্ছে। ইস, যদি এই দৃশ্যটা কোনোভাবে রেকর্ড করে রাখা যেত। তিন্নির বন্ধুরা তো দেখে ধন্যি ধন্যি করত। গতকাল সারাটা রাত জেগে সেই প্ল্যানটা বার করেছে কবি মশাইয়ের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, আর আয়নার সামনে দাঁড়িয়ে অভ্যেসও করেছে। তবেই না এত নিখুঁতভাবে পারফর্ম করতে পারলো। তবে বাইরে গিয়ে সকলের সামনে দেবমাল্য আসল কথাটা ফাঁস করে দেবে না তো? বা যদি বিয়েটা ক্যান্সেলই না করে? তিন্নি তক্ষুনি ছুটল নাটকের অন্তিম পর্যায়টা দেখবে বলে। ওর বুকের ধুকপুকানি ততক্ষণে ভালো মতোই শুরু হয়ে গেছে। দেবমাল্য আর তিন্নির বিয়েটা ভেঙে গেছে, বেশ কয়েক মাস হয়ে গেল। তিন্নির ঘর থেকে হনহন করে বেরিয়ে সদর ঘরে পা রেখে দেবমাল্য যখন দৃপ্ত কণ্ঠে ঘোষণা করল, কিছু ব্যক্তিগত কারণে আমার পক্ষে তিন্নিকে বিয়ে করা সম্ভবপর হবে না, তখন বাকিরা তো বটেই, তিন্নি পর্যন্ত চমকে উঠেছিল। নিপাট ভালো মানুষের মতো মুখ করে থাকা ছেলেটির কণ্ঠেও যে এতটা দৃঢ়তা থাকতে পারে সে তো পূর্বে কল্পনাও করতে পারেনি। মনটাও তার ভালো বলতে হবে। সকলে হাজারবার করে তার এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইলেও মুখে কুলু পেটে সারাক্ষণ দাঁড়িয়ে রইল, টু শব্দটি পর্যন্ত করল না, কেবল অটল রয়ে গেল নিজের সিদ্ধান্তে। এদিকে তিন্নি তো দিব্যি অবলা নারী সেজে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন এসবের বিন্দু বিসর্গ কিছু বোধগম্য করতে পারছে না। সে যাই হোক, বিয়েটা তো ভেঙে গেল। সকলেই প্রচণ্ড হতাশ হলেন। দেবমাল্যর মা ছেলেকে ক্রমাগত প্রশ্ন করতে করতে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তিন্নির বাবা কিছু একটা গণ্ডগোল আন্দাজ করে তিন্নির দিকে কটমট করে চেয়ে রইলেন খানিকক্ষণ। ও নির্মলা দেবী ঠাকুর ঘরে গিয়ে মেয়ের ভালো বিয়ের জন্য প্রাণপণে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন। দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে বেশ কয়েক সপ্তাহ আগেই। শীতের আলতো ও আদুরে আমেজে শহর কলকাতা আবিষ্ট, আর তিন্নি ব্যস্ত নিজের অফিস, প্রজেক্টের কাজ ও বন্ধুবান্ধব নিয়ে। দিব্যি কেটে যাচ্ছিল ওর অগোছালো জীবনের রং বেরঙের দিনগুলি। প্রেম বা বিয়ে কোনোটাই ওর দ্বারা হবে না বলেই মোটামুটি ধরে নিয়েছে সে। যাগ্গে, সবার জীবনে সবটা হয় বলে কেউ তো আর দিব্যি দিয়ে রাখেনি রে বাবা। তবে হ্যাঁ, নির্মলা দেবী ও মিহিরবাবু কিন্তু হাল ছাড়েননি এখনো।
পাত্র খুঁজেই চলেছেন প্রতিনিয়ত, কখনো খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে, কখনো আবার নিজেদের চেনাশোনার মধ্যেই। তবে কাজের কাজ আর কিছু হচ্ছে কই। তিনি শোন না, বলছিলাম আজ বিকেলে একটা জায়গায় ঘুরতে যাবি আমার সাথে প্লিজ। অফিসের সহকর্মী রুনার কথায় জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকায় তিন্নি। রুনা মেয়েটিও তিন্নির চেয়েও বেশি চঞ্চল ও প্রাণবন্ত। সবে মাস দুয়েক হলো চাকরিতে জয়েন করেছে। তিন্নির সাথে বন্ধুত্বটা ইতিমধ্যেই বেশ ভালোভাবে গড়ে উঠেছে। দীর্ঘদিনের প্রেমিকের সাথে সম্পর্কটা সদ্য ভেঙে যাওয়ায় কয়েকদিন অবশ্য একটু মুষড়ে পড়েছিল, তবে এখন আবার দিব্যি হাসি ঠাট্টা শুরু করেছে যখন তখন। প্রেম ভাবটা কেটে গিয়েছে বোধহয়। কোথায় যাওয়ার কথা বলছিস রে রুনা? তিন্নি প্রশ্ন করে। আরে ওই একটা ফেস্টিভ্যাল মধ্য কলকাতায়, তোর খুব ভালো লাগবে দেখিস। আমার স্কুলের দুই বান্ধবীর সাথে যাওয়ার প্ল্যান ছিল আজ বিকেলে, কিন্তু দুজনেই ক্যান্সেল করে দিয়েছে এক এক করে। তুই চল না প্লিজ, একা একা কি এইসব জায়গায় যেতে ভালো লাগে তুই বল। রুনার কাতর চাহনি দেখে মায়া হয় তিন্নির, বলে আচ্ছা সে না হয় যাব, কিন্তু কিসের ফেস্টিভ্যাল সেটা তো বলবি নাকি? ফুড ফেস্টিভ্যাল রে। রুনার সংক্ষিপ্ত উত্তর। খাবারের কথা শুনে মুহূর্তে জিভে জল চলে আসে তিন্নির। কল্পনায় নানা রকম সুস্বাদু খাবার দেখতে থাকে সে। তাহলে তো যেতেই হবে একবার, মনে মনে স্থির করে সে। এই রুনা, তুই তো বললি আমায় কোনো এক ফুড ফেস্টিভ্যালে নিয়ে যাচ্ছিস, কিন্তু এটা কোথায় নিয়ে এলি বলতো? এখানে তো দেখছি বেশ রমরমিয়ে বইমেলা চলছে। আর দূরের ওই স্টেজটায় কি হচ্ছে শুনি? বাই এনি চান্স সাহিত্য সভা টাইপের কিছু নাকি? তিন্নি ভারী অবাক হয়ে প্রশ্ন করে। হ্যাঁ মানে এটা সাহিত্য সভাই। আগে জানলে তুই কিছুতেই আসতিস না বলেই আমি বলেছিলাম ফুড ফেস্টিভ্যাল। তবে পুরোপুরি মিথ্যে বলিনি, ফুড ফেস্টিভ্যাল কিন্তু হচ্ছে এটা ওই পাশের গলিতে। তুই চাইলেই ঘুরে আসতে পারিস। তিন্নির এবার প্রচণ্ড বিরক্ত লাগছে। রুনা কিনা শেষমেশ তাকে একটা সাহিত্য সভায় এনে হাজির করলো। ইস, কেন যে আসতে রাজি হলো সে। খানিক রাগত স্বরেই সে বলে ওঠে, তুই তো জানিসই রুনা, আমার বাংলা সাহিত্যের ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ নেই। তবুও কেন টেনে আনলি বলতো? আর তোরই বা বাংলা সাহিত্যের প্রতি এতটা অনুরাগ কবে জন্মালো বলতো? তুই কোনো রকম ঠাট্টা করছিস না তো? রুনা লাজুক হেসে উত্তর দেয়, না মানে ব্যাপারটা ঠিক তা নয় রে তিন্নি। আমি কিন্তু এখানে এসেছি একটা অন্য কারণে, মানে কবিতা শুনতেই। তবে বলতে পারিস বিশেষ একজনের। তুই যে কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না রুনা। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব। তিন্নি চলে যাওয়ার উপক্রম করতে রুনা তার হাতটা ধরে ফেলে। মিনতির স্বরে বলে, তিনি শোন না, আসলে কিছুদিন আগেই আমার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এক তরুণ কবির আলাপ হয়েছে। ও অসাধারণ প্রেমের কবিতা লেখে রে। ওর ব্যক্তিত্বটাই অন্যরকম, আমার ওকে বড্ড ভালো লেগেছে। ইনফ্যাক্ট ওর আমন্ত্রণেই আজ আমার এখানে আসা। তবে কি জানিস, ও বড় সাধাসিধে। আজকালকার স্মার্ট ও আধুনিক ছেলেদের মতো ঠিক নয় রে, ভারী সরল ও আত্মভোলা। আর ঠিক এই কারণেই ও আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে খুব অল্প দিনের মধ্যেই। জানিস ওর চোখ দুটো কি অদ্ভুত মায়াময়, ওর কবিতার লাইনগুলো কি গভীর, মনে হয় ওই লাইনগুলির মধ্যেই চিরতরে হারিয়ে যায়। হি ইজ রিয়েলি সো ইউনিক তিন্নি। ওকে না পেলে আমি কিছুতেই বাঁচতে পারবো না রে। কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না ওকে আমার মনের কথাটা ঠিক কী উপায়ে জানাবো। আমি কিন্তু আদৌ জানি না যে ও আমাকে পছন্দ করে কি না। বড্ড চুপচাপ যে। শোন না, তুই আমাকে এই ব্যাপারে একটু হেল্প করবি প্লিজ? আমি তোর কাছে চিরকৃতজ্ঞ থাকব। রুনা কাতর স্বরে বলে ওঠে, এইসবে কেন আমায় জড়াচ্ছিস রুনা? আমার দ্বারা কিন্তু এইসব ফালতু কাজ একেবারেই হবে না, বলে দিলাম আগে থেকেই। যাই হোক, কবিমশাইয়ের নামটা কি শুনি? নামটা অবশ্য আর বলার দরকার হলো না, কারণ তখনই তিন্নি দেখে অন্যদিক থেকে দুলকি চালে পা চালিয়ে দিব্যি এগিয়ে আসছে আমাদের দেবমাল্য। আঙুলটা তার দিকে সহসা তাক করে ঘাস ফড়িংয়ের মতো লাফাতে লাফাতে রুনা বলে ওঠে, যে দেখ তিন্নি, ওই হলো আমার স্বপ্নের রাজপুত্র। ও মাই গড! দেবমাল্য তোর স্বপ্নের রাজপুত্র? বাট কোন অ্যাঙ্গেল থেকে? তিন্নি হতবাক হয়ে প্রশ্ন করে। আরে তুই আগে বল, তুই ওর নাম জানলি কি করে? এবার অবাক হওয়ার পালা রুনার। এই পরিস্থিতিতে প্রকৃত সত্য চেপে যাওয়াই শ্রেয় বলে মনে হয় তিন্নির। না মানে ওই আর কি,
পারিবারিক বন্ধু বলতে পারিস, কিন্তু একে হঠাৎ তোর এত ভালো লেগে গেল কেন বলতো? রুনা তিন্নির প্রশ্নের উত্তর দেওয়ার আগেই দেবমাল্য হাঁটতে হাঁটতে ওদের কাছে পৌঁছে যায়। আবেগে আপ্লুত রুনা হঠাৎই আগ বাড়িয়ে হ্যান্ডশেকটা সেরে ফেলে। আপনার কবিতাটা কখন পাঠ করবেন বলুন তো দেবমাল্য বাবু? আমি তো সেই কখন থেকেই অপেক্ষা করে বসে আছি। রুনা সউৎসাহে বলে ওঠে, হাহা, এই তো, আর কিছুক্ষণের মধ্যে আমার নাম ডাকবে। দেবমাল্য স্মিত হেসে উত্তর দেয়। তারপর তিন্নির দিকে তাকিয়ে বলে, আরে আপনি এখানে? রুনা তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বলে, অ্যাকচুয়ালি ও আমার খুব প্রিয় বান্ধবী তথা অফিসের সহকর্মী। এখানে তো একেবারে আসতেই চাইছিল না, আমি নিয়ে এলাম আর কি জোর করে। সাহিত্যের মর্ম একেবারেই বোঝে না জানেন তো। ও, তবে কি উনি এখানে এসে আনন্দ লাভ করবেন আদৌ? যাকগে, আপনারা বরং গিয়ে দর্শকের আসনে বসে পড়ুন, আমি আমার কবিতাগুলি নিয়ে স্টেজের দিকে রওনা দিই। কিছুক্ষণের মধ্যেই আমার কবিতা পাঠ শুরু হবে। এই বলে দেবমাল্য সহাস্যে প্রস্থান করে। দেখলি কি অসাধারণ ব্যক্তিত্ব, কি সরল অথচ কি অদ্ভুত মায়াময় চাহনি, সাদা সিধে অথচ ইউনিক। তিন্নি, আমি জাস্ট পাগল হয়ে যাব রে। ওর দৃপ্ত কণ্ঠে কবিতা পাঠ শুনলে দেখবি তুই ওর প্রেমে পড়ে যাবি। রুনা অত্যন্ত আবেগজড়িত কণ্ঠে বলতে থাকে, নিজেকে সামলা রে রুনা, চল আমরা সিটে গিয়ে বসি। তুই যদি এখানে আবেগে অজ্ঞান হয়ে যাস ওর প্রেমে, কবিতাগুলি শুনবি কি করে বলতো? তিনি কোনো মতে হাসি চেপে বলে ওঠে, ওই নিপাট ভালো মানুষ সেজে থাকা শান্ত ভদ্র ছেলেটা এত সুন্দর কবিতা পাঠ করতে পারে এত দৃপ্ত কণ্ঠস্বরে? না, ওকে যতটা ব্যক্তিত্বহীন ও ক্যাবলাকান্ত তিন্নি মনে করেছিল ততটা বোধহয় নয়, আর প্রতিভাও তো দিব্যি আছে। তিন্নি তো আজ অবধি কোনো কবিতার মর্মার্থ বোঝার চেষ্টা করেনি, বাংলা সাহিত্যের মোটা মোটা কোনো বই উল্টে পাল্টেও দেখেনি, তবে এই প্রেমের কবিতাগুলি কিন্তু বেশ লাগলো ওর। আরও বিয়েটা বোধহয় না জেনে বুঝে ক্যান্সেল না করলেই হতো। তিন্নি তো তখনই দেখেছিল ছেলেটার মধ্যে একটা দৃঢ়তা আছে, তাহলে কি আর একটু বিবেচনা করে দেখা যেত না? আর একটু অপেক্ষা করলে হতো না? বাংলার প্রফেসররা কি সবসময় বেরসিক হয়? কাউকে বাইরে থেকে একবার দেখেই তাকে বিচার করে তক্ষুনি কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয় বোধ হয়। অবশ্য এখন আর এসব ভেবে কী বা লাভ? এখন রুনা দেবমাল্যর প্রেমে আত্মহারা, ওকে না পেলে বাঁচবে না বলছে, এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তিন্নি কিছুতেই বুঝে উঠতে পারছে না ওর হঠাৎ একটু একটু খারাপ কেন লাগছে। কাল সকালে ফ্রি আছিস নাকি তিন্নি? হোয়াটসঅ্যাপে রুনার টেক্সট দেখে তিন্নি রিপ্লাই করে, হ্যাঁ রে, কাল তো রবিবার, ফ্রি আছি। কেন বলতো? একটা জায়গায় যাব, মানে দেবমাল্যই নিয়ে যাবে, বাট তুইও চল না প্লিজ। রুনা অনুরোধ করে। আমায় বারবার কেনই বিষয়ে জড়াচ্ছিস বলতো রুনা? তোরা দুজন ঘুরে আয় না। তিন্নি বিরক্ত হয়ে উত্তর দেয়, এই শেষবার তিন্নি প্লিজ, আমাদের তো সেটিংটা তো এখনো পুরোপুরি হয়নি। বাবা মাকে বলেছি যে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, তোর নামও বলেছি, আর তুই গেলে আমার বেশি ভালো লাগবে। সো তোকে তো যেতেই হবে বুঝলি, আর তোর ভালো লাগবে রে আমি নিশ্চিত। ব্যাস, তিন্নিকে অনিচ্ছা সত্ত্বেও রাজি হতেই হয়। সুদূর বারুইপুরে একটি ছোট্ট ও অনামী অনাথাশ্রম। দেবমাল্য তিন্নি ও রুনাকে সেখানেই নিয়ে গেল। সে প্রতি সপ্তাহে ওখানে নিয়ম করে যায়, শিশুগুলির খোঁজ খবর নেয়, ওদের সাথে সারাদিন খেলা করে, আবার ওদের যত্ন করে খানিকক্ষণ পড়ায়। অনাথ ও অসহায় শিশুগুলি ওকে যে কতটা ভালোবাসে, কতটা আপন মনে করে, তা তো ওদের প্রতিক্রিয়াতেই বুঝে গেল তিন্নি। দেবমাল্য ওদের সাথে শিশুর মতো মিশে যাচ্ছিল, দৌড়ে দৌড়ে খেলা করছিল, আর তিন্নি বিশ্ব সংসার ভুলে শুধু দু চোখ মেলে ওকেই দেখছিল। একটা সাদা সিধে মানুষ এতটা অসাধারণ হতে পারে? তথাকথিত শান্ত নিরীহ মানুষটি শিশুদের সংস্পর্শে এসে কি অসম্ভব প্রাণবন্ত ও চঞ্চল হয়ে উঠেছে। ওর মায়াময় চোখ দুটোয় কি অদ্ভুত একটা খুশির ছোঁয়া দেখতে পাচ্ছে তিন্নি। ছেলেটা সত্যি বড় ইউনিক, কিন্তু ও তিন্নির দিকে ফিরেও তাকাচ্ছে না, বরং রুনার সাথে বেশি গল্প করছে বলে মনে হলো তিন্নির। অবশ্য না তাকানোই তো স্বাভাবিক, তাই না? দেবমাল্য তো জানে তিন্নি কমিটেড, ও অন্য কারোর স্ত্রী হতে চলেছে। তিন্নি তো চরম বোকামিটা প্রথম দিনই করে ফেলেছে। ওদের দুজনের মাঝে তিন্নির বড্ড অসহায় ও বঞ্চিত মনে হতে লাগলো হঠাৎই। রাত্রি এখন গভীর, কিন্তু তিন্নির চোখে ঘুম আসছে কই? দেবমাল্যর মায়াময় চোখ দুটো, ওর প্রাণবন্ত ভঙ্গি, ওর সরল হাসিটা বারবার মনে পড়ে যাচ্ছে।
ওর দৃপ্ত কণ্ঠস্বরটা কানের কাছে ক্রমাগতই বেজে উঠছে যেন। মোহাবিষ্ট হয়ে চোখ বুজে শুয়ে আছে তিন্নি। দেবমাল্য নামক কোনো এক অচেনা ফুলের রেণু যেন তার হৃদয় ও মস্তিষ্কে কেউ যত্ন করে মাখিয়ে দিয়েছে। কোলবালিশের মধ্যে মুখ গুজে নবপ্রেমে নেশাগ্রস্ত তিন্নি মনে মনে বিড়বিড় করে বলে ওঠে, ভালোবেসে ফেলেছি তোমায় দেবমাল্য, খুব ভালোবেসে ফেলেছি। হঠাৎই হোয়াটসঅ্যাপে নতুন বার্তা আসার শব্দে তার ঘোরটা কেটে যায়। হি সেড ইয়েস তিন্নি, হি লাভস মি টু। দেবমাল্য আমায় ভালোবাসে। আই এম সো হ্যাপি রাইট নাও। রুনার বার্তা, অসংখ্য খুশির স্মাইলি সহযোগে। তিন্নির বুকটা বুঝি এবার সত্যি ফেটে যাবে। দেবমাল্য কেন এত সহজে রাজি হয়ে গেল রুনার প্রস্তাবে? সুন্দরী মেয়ে দেখলেই বুঝি প্রেম প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে? তিন্নি তো ওকে একেবারে অন্যরকম মনে করেছিল, সকলের চেয়ে অনন্য, অথচ সেও গতানুগতিকভাবে একটা মেয়ের প্রেমে পড়ে গেল। পরক্ষণে অবশ্য মনে হয় তার ঠিকই তো করেছে দেবমাল্য। তিন্নি তো বারবার অনুরোধ করেছিল ওকে বিয়েটা ভেঙে দিতে। সেই জন্যই তো আজকে অন্য একটা মেয়েকে ভালোবেসেছে, তার প্রস্তাবে রাজি হয়েছে। অন্যায় তো কিছু করেনি, হয়তো সত্যি খুব ভালোবাসে রুনাকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জরিপ করতে থাকে তিন্নি। আচ্ছা, রুনা কি ওর চেয়েও বেশি সুন্দরী? সারাটা রাত এভাবেই এক অদ্ভুত অস্থিরতায় কেটে যায়। এক ফোঁটা ঘুমও আসে না ওর চোখে। ডাক্তার ইন্দ্র রায়চৌধুরী সদ্য মেডিসিনে মাস্টার্স কমপ্লিট করে কলকাতা শহরের নামিয়াক হাসপাতালে যোগদান করেছে। বাবা মিস্টার রণেন্দ্র রায়চৌধুরী শহরের বিখ্যাত ধনী শিল্পপতিদের মধ্যে অন্যতম। ছেলের বিয়ের জন্য উপযুক্ত পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন খবরের কাগজে। যোগাযোগ করে অনেকেই, তিন্নির বাবা মা তাদের মধ্যে অন্যতম। ইন্দ্র ও তার বাবা মা সব মেয়েদের ফটোগ্রাফ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে ও তাদের ব্যাপারে অল্প বিস্তর খোঁজ খবর করে মনোনীত করে তিন্নিকেই। এদিকে রুনা ও দেবমাল্যর প্রেম তো চুটিয়ে চলছে। প্রত্যহ অফিসে রুনার মুখে দেবমাল্যর প্রশংসা শুনতে শুনতে তিন্নি তো জেরবার। খারাপ লাগাটাও কেটে যাচ্ছে ধীরে ধীরে। ওরা দুজনে তো খুব ভালোই আছে, হয়তো শীঘ্র বিয়েও করবে। তাই ইন্দ্রর সম্বন্ধটা আসতে সহজেই রাজি হয়ে যায় তিন্নি। দেবমাল্যকে পুরোপুরি মন থেকে মুছে ফেলার মোক্ষম উপায় হয়তো এটাই। হয়তো তার জীবনের রাজপুত্র একদিন এই ছেলেটি হয়ে উঠবে। ইন্দ্র ঠিক সেই রকমই, যেমনটা তিন্নি আগে চেয়েছিল, স্মার্ট, হ্যান্ডসাম ও স্টাইলিশ। বিয়ের এখনও বেশ কয়েকটা মাস দেরি, তবে তিন্নিকে একদিন অন্তর না দেখলে তার রাতে ঘুমই আসতে চায় না। এই ব্যস্ত জীবনের মধ্যেও সময় সে ঠিক বার করবেই। আর যখনই দেখা হয় তিন্নিকে একটা না একটা দামি উপহার দেবেই দেবে। আর সারাদিন ধরে টেক্সট ও ফোন কলস তো লেগেই থাকে। তিন্নির খুব লজ্জা করে প্রত্যেকবার এত দামি উপহার নিতে, কিন্তু ইন্দ্র শুনলে তো। আবার এখন থেকে ওদের হানিমুন প্ল্যান বানানো শুরু হয়ে গেছে। ইন্দ্র ওকে সুইজারল্যান্ড নিয়ে যেতে প্রবলভাবে ইচ্ছুক। পারলে হোটেলটাও এখন থেকে বুক করে রাখে আর কি। ছেলেটা সত্যি পাগল। তিন্নি মনে মনে হাসে ও আগামী দিনগুলির রঙিন স্বপ্নে মেতে ওঠে। শুধু একটা জিনিসই বড় খারাপ লাগে তিন্নির, ইন্দ্রর তীব্র অহংকার। তবে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে বলেই ধরে নিয়েছে তিন্নি। ওর মতো কেয়ারিং প্রেমিক পেয়ে তিন্নি নিজেকে সত্যি ভারী ভাগ্যবতী মনে করে। তিন্নি, তোমার নাকি আগে একবার বিয়ে ভেঙে গিয়েছিল? ইন্দ্রের প্রশ্নে তার কাঁধে নিশ্চিন্তে মাথা রেখে বসে থাকা তিন্নি একটু হলেও চমকে ওঠে। রবিবার সন্ধেটা একান্তে কাটাবে বলে তারা মধ্য কলকাতার নন্দন চত্বরে এসেছে আজ। কিন্তু তার মাঝে হঠাৎ এই প্রশ্ন কেন? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে ইন্দ্র? তিন্নি অবাক হয়ে প্রশ্ন করে। তোমার পাড়ার একজনের কাছ থেকেই, মা কোনোভাবে জানতে পেরেছেন আর কি। তার নাম কি ছিল শুনি ছেলেটার? ইন্দ্রের প্রশ্নে খানিক বিব্রত বোধ করে তিন্নি, বলে, থাক না ইন্দ্র, এখন অতীতের কথা তুলে কি লাভ বলো তো? ইন্দ্র তবুও অহেতুক জোর করতে থাকে। ছেলের নাম দেবমাল্য ব্যানার্জি। সে একজন বাংলার প্রফেসর ও কবি। খুশি? তিন্নি বিরক্ত হয়ে বলে, ও গড, দেবমাল্য মানে যার বাবা ছোটবেলায় মারা গিয়েছিলেন? আই নো হিম তিন্নি। ইন্দ্র উৎসাহিত হয়ে বলে ওঠে। তুমি কি করে চিনলে ওকে? তিন্নি হতবাক হয়ে প্রশ্ন করে। আমরা দুজনে একই স্কুলে পড়েছি ক্লাস 9 থেকে 12 পর্যন্ত। তারপর আমি ডাক্তারি পড়তে মেডিকেল কলেজে ঢুকি এবং ও বাংলায় অনার্স পড়তে যাদবপুরে। যোগাযোগের সূত্রটাও সময়ের সাথে ক্রমে ক্ষীণ হয়ে যায়। বাট এনিওয়ে, বিয়েটা ভাঙলো কেন? ইন্দ্র জিজ্ঞাসু চোখে তিন্নির দিকে তাকায়। কে জানে, ওই তো না বলে দিল। বোধহয় আমায় ঠিক মনে ধরেনি। সত্য গোপন করে কৌতুকের স্বরে তিন্নি উত্তর দেয়, ও রিয়েলি? তোমায় পছন্দ হয়নি? তা ওর কাকে পছন্দ শুনি?
ইন্দ্র অবাক হয়ে প্রশ্ন করে, আমার এক বান্ধবী রুনা, ওর প্রেমিকা, ওরা হয়তো শীঘ্র বিয়েও করবে। তিন্নি সউৎসাহে বলে, ও আইসি। ইন্দ্র অন্যমনস্কভাবে বলে ওঠে, কি হলো ডাক্তারবাবু, কোথায় হারিয়ে গেলে? তিন্নি আদুরে গলায় বলে ওঠে ও ইন্দ্রের বুকে মুখ গুজে উষ্ণতার সন্ধান পেতে চায়। এই বুকই যে এখন থেকে তার পরম ভালোবাসা ও ভরসার আশ্রয়স্থল। বিয়ের আর মাত্র কয়েকটা সপ্তাহই বাকি। কেনাকাটা ও তোড়জোড় বেশ রমরমিয়ে শুরু হয়ে গেছে দুই বাড়িতেই। আত্মীয় পরিজন ও চেনাশোনাদের মধ্যে বিয়ের কার্ড বিতরণও শুরু হয়ে গেছে। ইন্দ্র হঠাৎ বিয়েটা ভেঙে দিয়েছে নির্মলা। একদিন সকালে কান্না ভেজা গলায় মিহিরবাবু চিৎকার করে বলে ওঠেন, তার হাতে ল্যান্ডফোনের রিসিভারটা এখনো ধরা। কেন? এ কি করে হয়? আর মাত্র 2 সপ্তাহ পর তো বিয়ে। কেউ এরকম কি করে করতে পারে? নির্মলা দেবী ডুকরে কেঁদে ওঠেন। তিন্নি স্থানুর মতো দরজার কাছে দাঁড়িয়ে থাকে। ইন্দ্র বিয়েটা ভেঙে দিল, কিন্তু কেন? কি অপরাধ ছিল তার? ইন্দ্র তাকে যে ভালোবাসার প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সে সবই কি তবে মিথ্যে? ইন্দ্র কি তবে নিছকই অভিনয় করে চলছিল এতদিন? নাকি তিন্নির আগে একবার বিয়ে ভাঙাই ইন্দ্রের এমন সিদ্ধান্তের কারণ? ইন্দ্রের বাবা এইমাত্র ফোন করেছিলেন, বললেন ইন্দ্র তিন্নিকে বিয়ে করতে ইচ্ছুক নয় বলে জানিয়েছে, আর ওনারা ছেলের ইচ্ছের বিরুদ্ধে কোনো মেয়ের সাথে ওর বিয়ে দিতে চান না। হতভম্ব কণ্ঠে মিহিরবাবু জবাব দেন, কিন্তু কোনো কারণ ছাড়া ওনারা কি করে একটা পরিবারের সাথে এমন ছেলেখেলা করতে পারলেন? বিয়ের সব ঠিকঠাক, কেনাকাটা শুরু হয়ে গেছে, কার্ড পর্যন্ত বিলি করা হয়ে গেছে। তিন্নিরই বা কি হবে এখন? নির্মলা দেবীর কোনো কথাই আর তিন্নির কানে ঢোকে না। তার বোধবুদ্ধি যেন সম্পূর্ণরূপেই লোপ পেয়েছে। সে টলতে টলতে গিয়ে নিজের বিছানায় বসে। আচ্ছা, তবে এই কারণেই ইন্দ্র তাকে অ্যাভয়েড করছিল বেশ কয়েকদিন ধরে? আর বোকার মতো তিন্নি ভাবছিল যে ও হয়তো সত্যি খুব ব্যস্ত। তিন্নি কতক্ষণ এভাবে স্থানুর মতো বসেছিল সে নিজেও জানে না। চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে চলছিল। সে নির্বাক হয়ে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে চেয়েছিল। হঠাৎ মোবাইলটা বাজতে থাকে। আননোন নম্বর থেকে আবার কে ফোন করছে এই সময়? আচ্ছা, ইন্দ্র নয় তো? তিন্নি উৎসাহিত হয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে সেই পরিচিত দৃপ্ত কণ্ঠস্বরটা ভেসে আসে। হ্যালো তিন্নি, আমি দেবমাল্য বলছি। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আপনি শুনবেন কি? কি এমন কথা দেবমাল্য বাবু? তিন্নি কান্না ভেজা স্বরে জিজ্ঞেস করে। আমি জানি আপনি এখন আপনার বিয়ে ভেঙে যাওয়ার কারণ হাতড়াচ্ছেন। বিশ্বাস করুন, সেই উত্তরটা আমার কাছেই আছে, বা বলা ভালো আমার স্কুল লাইফের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। আপনি নিশ্চয়ই শুনতে আগ্রহী হবেন। দেবমাল্যর প্রশ্নের উত্তরে তিন্নি অবাক হয়ে বলে, হ্যাঁ আমি শুনছি, আপনি বলুন। ইন্দ্রের সাথে আমার আলাপ 9ম শ্রেণীতে পড়াকালীন। ওই বছরই আমি ওর স্কুলে ভর্তি হই। ইন্দ্র ধনী শিল্পপতির একমাত্র সন্তান। আমার বাবা নেই, মা তো সামান্য প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তবুও বন্ধুত্বটা গড়ে উঠল ধীরে ধীরে, বোধহয় বিধাতা পুরুষের ইচ্ছেতেই। অমুক এক আকর্ষণে আমরা দুই বন্ধু ক্রমে জড়িয়ে পড়ছিলাম। একসাথেই হতো খেলাধুলা, পড়াশোনা, গল্পগাছা, হাসি ঠাট্টা, সব কিছুই। কিন্তু বাদ সাধল পরীক্ষার রেজাল্ট। এতদিন যাবৎ স্কুলের প্রায় প্রত্যেকটা পরীক্ষায় শীর্ষে স্থানে নাম থাকতো ইন্দ্রের। তবে এবার দৃশ্যটা খানিক বদলে গেল। শীর্ষস্থান দখল করলাম আমি। আর শুধু ওই একটি পরীক্ষা নয়, স্কুল জীবনের বাকি সবকটা পরীক্ষা, এমনকি মাধ্যমিকে ওর চেয়ে অনেক বেশি নম্বর পেলাম আমি। ইন্দ্রের ইগোয় প্রত্যেকবারই দারুণ আঘাত লাগতে শুরু করলো। ও বড়লোকের সন্তান, আমি সামান্য নিম্ন মধ্যবিত্ত। ওকে হারিয়ে দেওয়া কি আমার আদৌ মানায়? তবে এত গভীর বন্ধুত্বটা নষ্ট হতে দিতে চাইনি আমি। ওকে ক্রমাগত বোঝাতাম যে আমাদের বন্ধুত্বে এই সব তুচ্ছ বিষয়ে তুলনা সম্পূর্ণভাবেই গুরুত্বহীন। তবু বোধহয় দূরত্বটা বেড়েই চলেছিল আপন গতিতে। আমরা দুজনেই তখন 12শ শ্রেণীর ছাত্র। আমাদের স্কুলেরই একটি সুন্দরী মেয়ের প্রেমে পড়ে ইন্দ্র। একদিন সাহস করে মেয়েটিকে প্রেম নিবেদনও করে ফেলে। কিন্তু ওকে চমকে দিয়ে মেয়েটি জানায় যে ইন্দ্রর জন্য ওর মনে কোনো রকম অনুভূতি নেই, বরং সে মনে মনে আমাকেই ভালোবেসেছে। ইন্দ্র এবার সত্যি খুব ভেঙে পড়ে। ওর মনে এই ধারণাখানা বদ্ধমূল হয়ে যায় যে ও জীবনের সব ক্ষেত্রেই আমার কাছে গোহারান হেরে গেছে। আমি ইন্দ্রের মুখের দিকে চেয়ে ওই মেয়েটিকে প্রত্যাখ্যান করি। কিন্তু ইন্দ্র ক্রোধে অন্ধ হয়ে আমাদের বন্ধুত্বটাই চিরকালের জন্য ভেঙে দেয়। এরপর আমাদের আর কোনো যোগাযোগই ছিল না এতকাল। এ তো গেল অতীতের কথা। এবার ফিরি বর্তমানে।
গতকাল সন্ধেবেলায় রুনা আমায় হঠাৎই ফোন করে জানায় যে ও আমার সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখতেই ইচ্ছুক নয়। ওর বাড়ি থেকে অন্যত্র বিয়ে ঠিক করেছে, আর ওর মতে সেখানে বিয়ে করলেই ও সবচেয়ে বেশি সুখী হবে। ওর এই সিদ্ধান্তে আমি হতভম্ব হয়ে যাই, কারণ আর কয়েকটা দিন পরই তো আমার ওর বাবা মায়ের সাথে দেখা করতে যাওয়ার কথা, ওর সাথে আমার সম্পর্কের কথা বলার উদ্দেশ্যে। এই কয়েকটা দিনের মধ্যে এতটা বদল দেখে খুবই আশ্চর্য হয়ে যাই আমি। তবুর সুখের কথা মাথায় রেখে আমি তখনই সম্পর্কে ইতি টানতে বাধ্য হই। এর কয়েক ঘন্টা পরেই আমার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। দ্বিধান্বিত মনে রিসিভ করে দেখি আমার সে বহু পুরনো বন্ধু ইন্দ্র ফোন করেছে। আমি রুনার থেকে কিছুদিন আগেই খবর পেয়েছিলাম বটে যে আপনার সাথে ইন্দ্রর বিয়ে ঠিক হয়েছে, তবে এর চেয়ে বেশি কিছুই আমি জানতাম না। ইন্দ্র আমায় বিদ্রূপ করে বলে রুনাকেও প্রেমের প্রস্তাব দিয়েছিল, রুনা রাজি হয়েছে, আর ঠিক সেই কারণেই ও আমার সাথে সম্পর্কটা ভেঙে দিল হঠাৎ। আমার মতো মধ্যবিত্ত এক প্রফেসরকে বিয়ে করার বদলে ধনী এক ডাক্তারকে বেছে নেওয়াই শ্রেয় বলে মনে করেছে সে। প্রথমে আমার কথা ভেবে ইন্দ্রকে কয়েকবার ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত লোভ সংবরণ করতে ব্যর্থ হয়েছে। ইন্দ্রের মতে তার প্রতিশোধ এত বছর পর অবশেষে সম্পূর্ণ হয়েছে। স্কুলে যে মেয়েটিকে সে প্রাণপণে ভালোবেসেছিল সে ওকে প্রত্যাখ্যান করে আমায় চেয়েছিল, আর আজ ও আমার বুক থেকে আমারই ভালোবাসাকে ছিনিয়ে নিতে সফল হয়েছে। সেই একই রকম যন্ত্রণা সে অবশেষে আমায় ফিরিয়ে দিতে পেরেছে। ওর মনে হয় কোনোভাবে ধারণা হয়েছিল যে আমি আপনাকে প্রত্যাখ্যান করেছিলাম, তাই ও আমায় সদর্পে জানায় যে মেয়েকে আমি একবার প্রত্যাখ্যান করেছি তাকে বিয়ে করে আরও একবার আমার কাছে হারতে বিন্দুমাত্র ইচ্ছুকও নয়, তাই ও খুব শীঘ্রই বিয়েটা ভেঙে দেবে। এবার আপনি বলুন তিন্নি, সত্যি কি আপনার মনে হয় যে ইন্দ্র আদৌ আপনার উপযুক্ত? হ্যাঁ, ও হয়তো খুব ধনী, স্মার্ট ও হ্যান্ডসাম ডাক্তার, কিন্তু যে মানুষটি আপনার বিশ্বাস ও ভালোবাসার সাথে এতদিন খেলা করে অন্য একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় শুধুমাত্র একজন পুরনো বন্ধুর থেকে অহেতুক প্রতিশোধ নেওয়ার জন্য, যার অহংকারী চিত্ত সামান্য সত্যি মেনে নিতে অপারগ, যার কাছে আপনার অনুভূতির কোনো মূল্য নেই, তাকে বিয়ে করে আপনি কি সত্যিই সুখী হতে পারতেন? দেবমাল্য তার বক্তব্য শেষ করে। আমি ভগবানকে ধন্যবাদ জানাই দেবমাল্য বাবু যে আমার সঙ্গে ইন্দ্রের বিয়েটা ভেঙে গিয়েছে। এখন না হলেও পরে কখনো তো ওর এই ঘৃণ্য মানসিকতাটা আমার সামনে আসতোই, কারণ মানুষ তার জন্মগত স্বভাব বেশিদিন লুকিয়ে রাখতে পারে না। তার চেয়ে এই বোধহয় ঢের ভালো হলো ও সত্যিই আমার যোগ্য ছিল না। আমি আর ওর জন্য কখনো এক ফোঁটা চোখের জলও ফেলবো না আজকের পর। খানিক বিরক্তি নিয়ে তিন্নি আবার বলে, আপনাকে একটা কথা বলবো দেবমাল্য বাবু। কি কথা বলুন? দেবমাল্য উত্তর দেয়, আমরা কি ভালো বন্ধু হতে পারি? বিশ্বাস করুন দেবমাল্য বাবু, আমি বড্ড ক্লান্ত। এই হিংসা, অহংকার, প্রতিশোধ, প্রতিযোগিতা, হার জিত ও সংকীর্ণতার পৃথিবীতে আমি হাঁপিয়ে উঠেছি। আমায় এক মুঠো নির্মল বন্ধুত্ব উপহার দিতে পারেন দয়া করে? যদি দিতে পারেন তবে এই হবে আমার পরম প্রাপ্তি। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু তিন্নি, খুব ভালো বন্ধু। কথা দিলাম পাশে থাকবো সব সময়। দেবমাল্য উত্তর দেয়। ফোনটা কেটে দেওয়ার অনেকক্ষণ পরেও এক অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে থাকে তিন্নির মন প্রাণ জুড়ে। মন খারাপটা যেন কোথায় উধাও হয়ে গেছে, তার টিকিও আর খুঁজে পাওয়া গেল না। আচ্ছা, বসন্ত ঋতুর আগমনের মায়াময় ও আনন্দময় অনুভূতিটি বুঝি কেবল প্রেমেই অনুভব করা যায়, বন্ধুত্বে নয়? বন্ধুত্বই তো সেই নির্মল খোলা আকাশ, সেই সবুজ সীমাহীন দিগন্ত, সেই দক্ষিণা বাতাসে প্রাণ জুড়িয়ে যাওয়া মনোরম বসন্ত, যা হয়তো প্রেমের চেয়ে অনেকটাই বেশি বিস্তৃত ও পবিত্র। তার বন্ধন প্রেমের চেয়ে অনেক বেশি সুদৃঢ়। এ তো এক সম্পূর্ণ অন্যরকম বসন্ত। এই বসন্ত মুহূর্তে শেষ হয়ে গ্রীষ্মের নিদারুণ দাবদাহ পুনরায় গায়ে লাগে না, বরং বন্ধুত্বের এই বসন্ত তো অমর ও চিরকালীন। বন্ধুত্বের এই অচেনা বসন্তের দুনিয়ায় পা রেখে তিনি আজ ধন্য ও আপ্লুত। হিংসা, অহংকার ও প্রতিযোগিতার দাবদাহ আর তাকে স্পর্শ করার সাহস কোনো দিনও পাবে না। দেবমাল্য পাশে আছে যে, এই হলো আমাদের তিন্নি আর দেবমাল্যর গল্প। তবে দয়া করে আমায় আবার জিজ্ঞেস করবেন না ওদের প্রেম বা বিয়ে হবে কিনা অবশেষে, কারণ প্রথমত সকল নিটোল বন্ধুত্বে প্রেম আদৌ গুরুত্বপূর্ণ নয়, আর দ্বিতীয়ত এই কঠিন প্রশ্নের উত্তর আমার নিজেরই তো জানা নেই।
ওদের এই নব বন্ধুত্বের পরিণতি না হয় ওরাই ভবিষ্যতে ভেবেচিন্তে ঠিক করুক, বা সিদ্ধান্ত নিন আপনারাই। প্রিয় পাঠকদের উপরই এই গুরু দায়িত্বখানা দিলাম আমি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।